শুরুতে আমরা মালয়েশিয়ার লিওক নামক একজন ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা ছবি চুরি করে রাস্তা দিয়ে তার স্কুটি নিয়ে যাচ্ছিল। কিন্তু স্থানীয় গুন্ডারা তাকে তাড়া করার জন্য পিছু পিছু আসছিল। কিন্তু যখনই লিওক তার মোটরসাইকেলের ব্রেক চেপে ধরে, তখন সামনের গাড়িগুলো এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের শিকার হয়, যা দেখে তার স্থানীয় লোকেরা অনেক ভয় পেয়ে যায়। এবং তার সুযোগ পেয়ে লিওক তার মোটরসাইকেল নিয়ে চিপাচাপা রাস্তা পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য যথাযথভাবে চেষ্টা করতে থাকে। কিন্তু সে অনেক চেষ্টা করার পর সে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় এবং সে স্টেশনে পৌঁছে যায় এবং সে তার মোটরসাইকেলকে ফেলে দিয়ে ট্রেনের উপর উঠে যায়। তারপর যখনই রাত হয়ে যায় তখন সে চিন্তা করতে লাগলো এই সোনালির মার্কসের কথা, কিন্তু সে অনেক আগেই এটা হারিয়ে ফেলেছে। তখন তার সামনে একটি মেয়ের সাথে দেখা হয়ে যায়, যার নাম এসমা। এসমা মূলত একটি গুন্ডা মেয়ে। সে তার পরিচয় গোপন করতে চেয়েছিল, কিন্তু এসমা তার সম্পর্কে সব জেনে গেছে এবং সে বলতে লাগে, তুমি যে ছবিগুলো চুরি করেছো এই সবগুলো দিয়ে দাও, না হলে তোমার সাথে এক ভয়ঙ্কর ঘটনা হবে। কিন্তু নিয়োগ শুনে বলে, এসব ব্যাপারে আমাকে ভয় দেখাতে এসো না, কেননা আমি এইগুলোর মাস্টার মাইন্ড। এই শুনে এসমা অনেক হেসে বলল, না তুমি আমার সাথে মজা করছো। কিন্তু লিওক বলে, আমার সাথে আমি কেন মজা করব? এসব শুনে বৌদ্ধবিহারের লোকেরা চুপ হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে এসমার লোক লিওককে আক্রমণ করার জন্য ভাড়াটিয়া গুন্ডা দ্বারা আক্রমণ করতে থাকে এবং লিওকও তাকে আত্মরক্ষার জন্য সে যথাযথভাবে চেষ্টা করতে থাকে। তারপর সে লাফ দিয়ে ট্রেন থেকে নেমে যায় এবং তার এক বন্ধুকে কল করতে থাকে যে এখান থেকে সে কীভাবে সাহায্য পাবে। এবং তার বন্ধু বলল, কিছু দূর যাওয়ার পরই সে একটি বাস স্ট্যান্ড দেখতে পারবে। তারপর আমরা লিওকের বোন শার্লটকে দেখতে পাই। সে অনেক ভয়াবহ কাণ্ডের শিকার হয়েছে, কেননা তার স্বামী তাকে ডিভোর্স দিতে চায় এবং সে একটি মিউজিয়ামে কাজ করে এবং তার ছেলের জন্য সে আইনগতভাবে লড়ে যাচ্ছে এবং সে মিউজিয়ামে অনেক ভালো পদে চাকরি করে এবং সে দেখতে লাগে এই ছবিগুলো। তারপর সে তার ছোটবেলার বন্ধুকে খুঁজে পায় এবং সে অনেক আনন্দ পায়, কেননা তাদের অনেক আগেই তাদের সাথে ঝগড়া লেগে তাদের থেকে আলাদা হয়ে যায় তারা এই দুইজন। কিন্তু এখন তারা মিলিত হয়েছে এবং তারা নানা রকম কথাবার্তা বলতে থাকে এবং কিছুক্ষণ কথাবার্তা পর সে দেখতে পেল শার্টার তার বন্ধু আস্তে আস্তে ছবির দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই দেওয়াল থেকে ছবিটি নিয়ে নিচের দিকে পালিয়ে যাচ্ছে এবং শার্টারও তার পিছু পিছু দাওয়া করছে। তারপর বলে, এটা তুমি কি করলে? তুমি এত বড় ফ্রড এবং চোর, সেটা আমি আগে জানতাম না। তারপর শার্লট তার বন্ধুর সাথে গাড়িতে উঠে পড়ে এবং তাদেরকে পুলিশ দাওয়া করতে থাকে, কারণ তারা ছবি চুরি করেছে। তারপর তারা এমন কৌশল ব্যবহার করে একটি ট্রাকের ভিতর লুকিয়ে পড়ে এবং পুলিশ তাদেরকে দেখতে না পেয়ে অন্যদিকে চলে যায়। অন্যদিকে ট্রাকের ড্রাইভার ট্রাক স্টার্ট করে দেয় এবং তারা নির্দিষ্ট স্থানে পৌঁছে যায় এবং তারা ছবিটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে, কেননা এই ছবির ভিতর লুকিয়ে আছে এক আকস্মিক কোড, যেটা তাদেরকে ভাগ্য বদলে দেয়। কিন্তু শেল্টারের এটার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু সেই চুরি করা একদমই পছন্দ করতো না এবং শেল্টার তার বন্ধুর সাথে অনেক চিল্লাফাড়া করতে থাকে, যা দেখে শেল্টারের বন্ধুর অনেক মাথা খারাপ হয়ে যায় এবং শেল্টারকে অজ্ঞান করে এক সাধারণ জায়গায় ফেলে দেয় এবং শেল্টার জ্ঞান ফিরে দেখে সে মিউজিয়ামে এবং সে লক্ষ্য করতে থাকে জামাল তার সামনে। তারপর জামাল জিজ্ঞেস করতে লাগলো, তোমার কেমন লাগছে? এটা শুনে শেল্টার বলল, আমি যে খারাপ আছি নাকি ভালো আছি সেটা তোমার কি দরকার? তারপর তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়, যা দেখে জামাল অনেক হাসি পায়। কিন্তু জামাল ছিল এক ভয়ঙ্কর ব্যক্তি। তারপর তার স্বামীর কাছে চলে যায় এবং সে দেখতে পেল তার ছেলে খুব অসুস্থ অনুভব করছে, যা থেকে শেল্টার বলতে লাগলো, তুমি আমার ছেলের সাথে কি করছো? এবং সে কিছুক্ষণ বাদে দেখতে পেল তার সাথে যে বেমানি করেছিল তার সেই ছোটবেলার বন্ধু সেই সেখানে। তারপর শহরের সব থেকে ধনী ওয়েন নামক ব্যক্তিও সেখানে উপস্থিত ছিল এবং ডেভ মাকেলও এখানে ছিল। তারপর তারা গবেষণা করতে থাকে এবং মিস্টার পেরাটিটো এখানে উপস্থিত ছিল। তারা বলতে লাগে, যদি আমরা এই মিশনটি কমপ্লিট করতে পারি তাহলে আমরা অনেক কিছু পাবো। তারপর তারা তাদের জীবনে যতগুলো ছবি চুরি করেছে তাদের মধ্যে কোডগুলো খুঁজছে, যেই কোডগুলো বলে দেবে তাদের ভাগ্য। তারপর তারা ভালোভাবে ছবিগুলোকে ভালোভাবে দেখছে এবং তারা দেখতে পেল যে একটি নতুন ছবি, কিন্তু এটার ভিতর তারা কিছু পেল না, যা থেকে শেল্টারের বন্ধু বলল, এইভাবে কাজ করলে আমাদের হবে না। তারপর শেল্টার বলল, আমরা অন্যভাবে চেষ্টা করতে পারি। তারপর শহরের সবচেয়ে ধনী ব্যক্তি বলল, তোমরা যা লাগে তোমরা খরচ করতে পারো, সবকিছুর খরচ আমি দেব। যা শেল্টারের বন্ধু শুনে তার ভিতর টাকার চিন্তা মাথার ভিতর চলে আসে, যা দেখে শেল্টারের বন্ধু অনেক লোভী হয়ে যায় এবং সে ভালোভাবে কাজ করতে থাকে এই কোডগুলো পাওয়ার জন্য এবং সে তার জীবনে যতগুলো ছবি চুরি করেছে তার ভিতর চেষ্টা করতে লাগতেছে সেই কোডগুলো বের করার জন্য।
তারপর সে বলল, আমরা যে প্রাচীন যুগের কাগজগুলো দেখতে পারি ওইগুলোর মধ্যেও যদি কোড লেখা থাকে তাহলে আমাদের অনেকটা সুবিধা হবে। এ দেখে শেল্টার অনেক অবাক হয়ে যায় এবং সবচেয়ে ধনী ব্যক্তি বলে, এটা তোমরা চেষ্টা করে দেখতে পারো। এবং শেল্টার বলল, আমি চেষ্টা করেছি কিন্তু আমি কিছুই পাইনি। তারপর শেল্টারের বন্ধু তার জীবনে যতগুলো ছবি চুরি করেছে ওই ছবিগুলো সুপার কম্পিউটার দ্বারা স্ক্যান করতে থাকে। যদি কোনো কোড লেখা থাকে তাহলে অবশ্যই কম্পিউটারে এসে যাবে। তারপর তারা মেন্টালিটি ফ্রেশ করার জন্য একটি বারে চলে আসে এবং তারা খুব এনজয় করতে থাকে এবং তাদের মধ্যে সেই গোপন কথা তারা শেয়ার করতে থাকে এবং তারা বলল, আমি তোমার বন্ধু হতে পারি কিন্তু একটা শর্ত আছে, তুমি এই চুরিগুলো ছেড়ে দেবে। আমি আমার একটি মিশনে বেরিয়েছি এবং এই মিশন কমপ্লিট হলে আমি চুরি করা সব ছেড়ে দেব, কিন্তু এই মিশন কমপ্লিট করার জন্য আমার চুরি করা খুবই দরকার ছিল, এই জন্য আমি চুরি করেছি। তারপর তারা বলতে লাগলো, আচ্ছা এইটাই হলো ফাইনাল ডিসিশন। এইসব কথাবার্তা শেল্টার শুনে খুব বিরক্তিকর অনুভব করে এবং সে বলতে লাগলো, আগামীকাল আমার ছেলের পিয়ানোর একটি পরীক্ষা হবে, তুমি সেখানে যাবে? তারপর সে বলল হ্যাঁ, এবং তারা পরের দিন সকালে থমাসের সেই পিয়ানো অফিসে পৌঁছে যায় এবং তারা দেখতে পেল যে তাদের সন্তান সুন্দরভাবে পিয়ানো বাজাচ্ছে। এটা শুনে শেল্টার অনেক অবাক হয়ে যায় এবং তার সন্তানকে নিয়ে গর্ব করতে থাকে। আর অন্যদিকে শেল্টারের বন্ধু একটি জাহাজে চলে যায় আর একটি ছবি চুরি করার জন্য। তারপর তারা সমুদ্রের নিচে এয়ারব্যাগ ছেড়ে দেয় যার মাধ্যমে গ্যাস ভরে তারা জাহাজটিকে উপরে তুলতে সাহায্য করবে। কিছুক্ষণ পর গ্যাস দেওয়ার পর সেই জাহাজটি উপরে ভেসে ওঠে এবং তারা সেখানে প্রবেশ করে এবং তারা ভালোভাবে খুঁজতে লাগে যে এই ছবিটি কোথায় এবং তারা প্রাচীনকালের অনেকগুলো নেকলেস এবং গহনা পায়। এদিকে আসমার তার বাহিনী নিয়ে সেখানে পৌঁছে যায়, কিন্তু শেল্টারের বন্ধু সেই ছবিটা পেয়ে যায় এবং সে অনেক খুশি হয়ে যায়। কিন্তু তাদের সাথে দেখা হয়ে যায় এসমা বলল, তুমি যা পেয়েছো তা আমাকে দিয়ে দাও, নাহলে তোমার সাথে খুব খারাপ হবে। তারপর শেল্টারের বন্ধু বলতে লাগলো, এসবে আমাকে ভয় দেখাতে এসো না, কারণ আমি ছোটবেলা থেকে এইসব করে বড় হয়েছি। তারপর তাদের মধ্যে যুদ্ধের মতো এক সংঘর্ষ হয়ে যায় এবং এসমা শেল্টারকে ধরে ফেলে এবং সে বলতে লাগলো, তুমি যদি আমার ছবিটাকে না দাও তাহলে আমি শেল্টারকে খুন করে দেব। তারপর শেল্টার বলে, দিয়ে দাও, না হলে আমাকে মেরে ফেলবে। তারপর শেল্টার বুদ্ধি করে এসমাকে সাগরের পানিতে ফেলে দেয়। তারপর নিমিষেই জাহাজটা ডুবে যায় এবং তারপর শেল্টার ও শেল্টারের বন্ধু স্পিড বোট করে তাদের অফিসে তারা চলে যায় এবং সে বলতে লাগলো, তুমি কালকে আমাকে বাঁচানোর জন্য এই ব্যবহারটা কেন করছিলে? তারপর শেল্টারের বন্ধু বলতে লাগলো, আমার কোনো দোষ ছিল না, তুমি নিজেকে আত্মরক্ষা করতে পারতে। এটা শুনে শেল্টার এখান থেকে চলে যায় রাগ করে। তারপর তারা বলতে লাগে যে আমরা আসল ছবিটি পেয়ে গেছি। তারপর তার স্বামী তার মোবাইল ফোনে কল দেয়। তারপর তাকে বলতে লাগে যে আমাদের ছেলেটি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এবং তার ভবিষ্যৎ নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। ভবিষ্যতে যা হয়েছে এটা আমাদেরকে ভুলে যাওয়া উচিত এবং সামনের দিকে কি হবে সেটা নিয়ে চিন্তা করা উচিত। তারপর শেল্টার বলতে লাগলো, এটা কখনই সম্ভব না। তারপর ওয়েন বলল, তোমার ছেলেকে তুমি আমার সাথে রাখতে পারো, কেননা আমি সারাদিন একাই বাসাতে থাকি। তারপর শেল্টার ও শেল্টারের বন্ধু নদীর ধারে তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে এবং তারা অনেক বিষয়ে চিন্তা করতে থাকে এবং শেল্টার বলল, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার টাকা লস হয়ে যাবে এবং তারা তাদের নিজেদের অফিসে চলে আসে এবং তারা বলতে লাগলো যে আমরা সবগুলো কোড পেয়ে গেছি এবং তারা দেখতে পেল যে এই কোডগুলোর সাথে কোনো জায়গার ম্যাপ অথবা কোনো সুরের মিল আছে কিনা। যদি থাকে তাহলে তারা সহজে ওই জায়গায় যেতে পারবে। সাজানো কোডগুলো দেখে তাদের মনের ভিতর এক অদ্ভুত ফিলিংস জাগ্রত হয় এবং তাদের মধ্যে নানা রকম কথাবার্তা চলতে থাকে এবং তারা বলতে লাগলো যে আমরা বাইবেলগুলোকে চেক করে দেখতে পারি যে কোনো জায়গার নাম অথবা কোনো সুর দেওয়া আছে কিনা। তারপর তাদের টিমের মধ্যে যতগুলো লোক আছে তারা সবাই মিলে ভালোভাবে কাজ করতে লাগলো যে তাদের এই কোডের সাফল্য তারা দেখতে চায় এবং তাদের মধ্যে অনেকেই হাল ছেড়ে দিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর সেখানে জামাল চলে আসে, তাদের অ্যারেস্ট করে নেয় এবং জামাল বলতে থাকে যে তোমরা এতদিন যা চুরি করেছ তা আমি সব কিছু জানতে পেরে গেছি এবং তোমরা এই কোডগুলো দিয়ে কি করবে সেটাও আমি জানি। তারপর সে বলতে লাগলো, এই ছবিটা তো খুব দামি, তুমি এটা কিভাবে চুরি করলে? তারপর সেখানে মালয়েশিয়ার বিখ্যাত ডন কাশেম চলে আসে এবং জামাল ও তার বাহিনীকে অ্যারেস্ট করে ফেলে। তারপর কাশেম বলতে থাকে, তুই এখানে কি করছিস, তোর জায়গা তো এদিকে না। তারপর শেল্টারের বন্ধু বলতে লাগলো, তুমি আমাদেরকে ছেড়ে দিলে তুমি এই বিখ্যাত ছবিটি পেয়ে যাবে,
আমি তোমাকে এটা রেজিস্টার করে দিয়ে দেবো। তারপর মালয়েশিয়ার বিখ্যাত ডন বলতে লাগলো, আচ্ছা যদি আমি তোমাকে ছেড়ে দিই তুমি আমার এই ছবিটি দিয়ে দেবে। তারপর এই সুযোগ ব্যবহার করে শেল্টারের বন্ধু সেখান থেকে পালিয়ে যায় এবং জামাল ও কাশেমের মধ্যে অনেক বিপল ঝগড়াঝাটি হয় এবং সেখান থেকে শেল্টারের বন্ধু ও শেল্টার সেখান থেকে পালিয়ে যায় স্পিড বোট নিয়ে। তারপর শেল্টারের বন্ধু বলতে লাগলো, আমি অনেক আঘাত পেয়েছি, আমাকে কিছু করতে হবে, আমার এই জ্বালা আর সহ্য হচ্ছে না। তারপর সেই নদীর তীরে এক অদ্ভুত দ্রবণ দেখতে পেল এবং সেই সঙ্গে সঙ্গে খাওয়ার পর সে দেখতে পেল যে শেল্টার এবং শেল্টারের ছেলে অনেকটা বৃদ্ধ হয়ে গেছে এবং পরের দিন সকাল শেল্টার ও তার বন্ধুকে নিয়ে একটি প্রাইভেট জেটে আলোচনা করছে তাদের এই বিষয় নিয়ে। তারপর শেল্টারের বন্ধু বলতে লাগে যে আমি গতকাল এমন একটি স্বপ্ন দেখেছি যা দেখে তোমার চোখ কপালে উঠে যাবে। তারপর এই কথোপকথনের পর তাদের আড্ডা শেষ হয় এবং তারা একটি ন্যাশনাল অস্ট্রেলিয়ার লাইব্রেরিতে চলে যায় এবং তারা বলতে লাগে যে এখানে আমরা কিছু কোড পেতে পারি। তোমরা যদি এই মুভির নেক্সট পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা যদি তোমার উপকার মনে হয় তাহলে দয়া করে লাইক করে দেবে।